যেটা মনে হয়েছিল সেটা একটু বলে রাখি যে বাজারে একটা জিনিস চাউর আছে যে আপনি আবার এনসিপিতে ফেরত যাইতে পারেন, সেইটার কি আপনার কোনো চিন্তা আছে নাকি? মানে না 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 না, ওরা ওরা ভালো আছে আমাকে ছাড়া, এটাই এটাই এটা ওরা আমি মনে করি আপনাকে ছাড়া ওদের ওরা জন্য। শান্তিতেই আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওদের ওদের হচ্ছে যে অনেকে মুরব্বি হইতে চাইছে, ওদের আশা করি তারা হ্যাঁ, মুরব্বি হইতে পারছেন। আচ্ছা সো সো আমার জন্য কষ্ট হচ্ছিল অনেকের, আচ্ছা, সেই এনসিপি কষ্ট কে। সেই কষ্ট কিছুটা দূর হয়েছে। সেই কষ্ট দূর হয়েছে। আচ্ছা, আমি একটু আপনাকে এইটার মধ্যে সরকার পতনের বীজ নিহিত ছিল। এখন সেই মেটিকুলাস ডিজাইনারটা কি আপনি, মাথাদের একজন মাহফুজ, আপনি কি এইটা একটু বলবেন কিনা যে আমি আসলে অতীত এত চর্বিত চর্বণ হয়ে গেছে এবং এত ডিজাইনার, এত মাস্টারমাইন্ড বের হয়েছে, এখন আসলে এত আর আলোচনা করতে স্বচ্ছন্দ বোধ করি না এসব নিয়ে। বাট মানে সাধারণ জনগণের যে স্বতঃস্ফূর্ত আন্দোলন, অভ্যুত্থান, বিপ্লব যেটাই বলি না কেন, সেটা 16ই জুলাই বিশেষ করে শহীদ আবু সাইদ কে শহীদ করার পরে, এরপর থেকে যেই স্রোত জনগণের, সেটাতে কোনো ডিজাইনার, কোনো মেটিকুলাস প্ল্যান কিচ্ছুই ছিল না। এবং আমি এটা আরো কথা বলা হয়েছে, হ্যাঁ কোথাও বলেন। মাস্টারমাইন্ড শব্দটি ইউজ করে না। মাস্টারমাইন্ড ইজ এ ব্যাড ওয়ার্ড। মাস্টারমাইন্ড ইজ এ ওয়ার্ড, আপনি বলবেন হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড, মাস্টারমাইন্ড অলওয়েজ ব্যাড ওয়ার্ড। ডিগ্রি পাস না, ডিগ্রি পাস না রে ভাই, ফাজিল মানে হচ্ছে বেয়াদব যার বা মধ্যে না না, যার বেফুজুল মধ্যে কথা বলে ফজিলত যারা, আছে। জি জি না না, যে ফজিলত আছে, জি। এই যে আপনি যেগুলো বলতেছেন, এটাই হচ্ছে যে ফাজিলের মিনিংটা বদলে গেছে। হুম মানে ফাজিল মানে হচ্ছে যার মধ্যে ফজিলত আছে, যার হুম, মধ্যে মর্যাদা আছে। রাইট রাইট। যে মর্যাদাবান হইলো তাকে ফাজিল বলে। হ্যাঁ, এটা ডিগ্রি পাশের আচ্ছা ঠিক সমমান, আছে, না কিন্তু আমি মূল আমি আরবি আমি যোগাযোগের হ্যাঁ। ছাত্র ভাই, আমি কনোটেটিভ মিনিং আর ডিকশনারি মিনিং এর সেমেন্টিক মিনিং এর তফাৎ আমি আমি বুঝি। আমি আমি তর্ক করব না, আমি জি, তর্ক করব না, তফাৎ আমি বুঝি। শুধু দুইটা স্টেটমেন্ট, হ্যাঁ আপনি দুইটা বলেন তো, হ্যাঁ স্টেটমেন্ট মেক মাস্টার, করি, হ্যাঁ বলেন বলেন। দুইটা স্টেটমেন্ট মেক করি। যে আমাদের শফিকুল আলম ভাই যে স্টেটমেন্টটা দিয়েছেন অ্যাবাউট মি, হুম এবং প্রফেসর ইউনূস যেটা দিয়েছেন, এখানে মাস্টারমাইন্ড শব্দটাই বলেন নাই স্যার, খুবই ক্যাটাগরিক্যালি শব্দটি ইউজ করছেন, ব্রেইন বিহাইন্ড। হুম হ্যাঁ, এবং এই ব্রেইনস বিহাইন্ড আপনি যে কোনো ওয়েস্টার্ন ডিবেটে বা পলিটিক্যাল তর্কে এটা বলে যে হ্যাঁ, হি ইজ ওয়ান অফ দা মানে কি বলা যায়, পিপল হু হ্যাভ থট অ্যাবাউট দিস থিংস। ওকে তো ওকে। বিষয় হচ্ছে এটাকে বাংলাদেশে যে ফ্রেমিংটা করেছে, ইট হ্যাজ মানে মানে মেড সো মাচ ডিফিকাল্টি ফর মি। সো মানে যাই হোক, এটা আমি বলতে চাই আর কি। তো হুম এটা আমি বলতেছি যে মেটিকুলাস ডিজাইন, উনি যে শব্দটা ইউজ করছেন, অথবা এরপরে যেটা হয়েছে, উনি ওনার জায়গা থেকে উনি স্টোরি টেলিং এর জন্য বলেন এই পুরাটাকে, উনি সারা যেই ছাত্ররা পথ দেখাইছে ঢাকায়, আপনারা একইভাবে ঝিনাইদহে বা কুমিল্লায় বা আমার পার্বত্য চট্টগ্রামেও সেই ছাত্ররা ওই জেলা শহরেও রাস্তায় নাইমা, কারণ আবু সাইদ স্বয়ং রংপুরের ঘটনা, একইভাবে পথ দেখাইছে। কিন্তু ক্ষমতার ভাগাভাগিতে আপনারা গেলেন, আপনারা লিড করলেন কেন? মানে আপনারা কিভাবে নিজেদেরকে নিজেরা প্রতিনিধিত্বশীল বললেন? মানে কেমনে? ওই আন্দোলনের তো কোনো নেতৃবৃন্দ ছিল না, ছিল সমন্বয়ক। আপনারা মানে এটা কেমনে করলেন? ক্ষমতার যদি ভাগীদার হয়, এবং ভাগীদার হওয়াটাকে যদি আপামর জনগণ মেনে নেয়, প্রশ্ন না করে, আপনি আজকে রেট্রোস্পেক্টিভলি প্রশ্ন করতে, আমরা শেখ মুজিবের প্রশ্ন করি, কিন্তু শেখ মুজিব 1971 সালের 72 সালের যখন ঢাকা শহরে নামছে, কোন বাপের বেটা তাকে প্রশ্ন করছে? কারণ ইচ্ছা করে বলছি এই জন্য, শেখ মুজিবুর রহমান উনি হচ্ছে যে আনডিসপিউটেড লিডার ছিলেন এই হ্যাঁ। ইস্ট বেঙ্গলের, ইস্টার্ন বেঙ্গল, হুম এবং উনি 71-এর পরেও ছিলেন। হুম উনি 72-এর সংবিধান এবং এই পুরো প্রক্রিয়াটার ভিতরে উনি রাষ্ট্র ব্যবস্থা পুনর্গঠনের ক্ষেত্রে ওনার ব্যর্থতা এবং সব স্টেটসম্যানশিপ আচরণের অভাব, আরো হাজারো কারণে উনি উনি মানে মানুষের কাছে মানে একটা মিশ্র চরিত্রের মানুষ হয়ে গেছেন, এবং এখন তো ওনার মেয়ের কারণে মানুষ ওনাকে অপছন্দ করে। কিন্তু যে এই একটা বিপ্লব করে একটা দেশের প্রধানমন্ত্রীকে আরেকটা দেশে হেলিকপ্টারে করে পাঠায় দেওয়ার পর ওই দেশে, উনি, আমরা পাঠাই দিই নাই, উনিই পালাই গেছে। আচ্ছা, হুম। পালায় যাওয়ার পরে যে দেশে সরকার নেই, তখন আপনার কাছে মনে হইলো যে এই দেশের আসলে লেজিটিমেসিটা এমনভাবে রাখতে হবে যে ওই প্রেসিডেন্টের কাছে গিয়ে আপনাদের শপথ নিতে হবে, একটা তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তী সরকারের কাঠামো সংবিধানের মধ্যে খুঁজে বাইর করতে হবে, ওই বিচার বিভাগের 106 রে ধইরা ওইভাবে ওটা লেজিটিমেট করতে হবে, ওইটা কেন মনে হইলো? মানে ওইটা কেন মাথায় আসলো? ওই ওইটা মনে হয়নি রে ভাই, মানে হুম বিষয়টা হচ্ছে যে যেটা ঘটছে সেটা আর যেটা করতে পারতো সেটা নিয়ে যদি আমরা আলোচনা করি, আলোচনা রাত শেষ হয়ে যাবে, আমার এখানে রাত, আপনার ওখানে দিন। হুম। সো আচ্ছা। বিষয় হচ্ছে বিষয় হচ্ছে আপনার, আমার
5 তারিখ 6 তারিখ জিনিসটা কি, 5 তারিখ বিকালে সন্ধ্যায়ও যখন চ্যানেল 24 গিয়ে ছাত্ররা, ইনক্লুডিং মি, হুম, যখন আমরা কথা বলতেছি, এট দ্যাট টাইম আমরা ভাবছি যে শহীদ মিনারে, ওই সময় অলরেডি শাহবাগ শহীদ মিনারে আমাদের প্ল্যান যে শহীদ মিনার থেকে সরকার গঠন করা হবে, শহীদ মিনার থেকে সরকারের শপথ হবে। আমি আপনাকে, আমি ফ্যাক্ট বলতেছি, ওকে, এবং আমার যারা যারা হুম, আছে, যারা হুম, সহকর্মী আছেন, বেঁচে আছেন, ওরা আল্লাহ রহমতে হুম, ওদেরকেও জিজ্ঞাসা করতে পারে। হুম, 6th August সেম আইডিয়া, হুম, 7th August সেম আইডিয়া, 8 আগস্টে প্রফেসর ইউনূস যখন আসছেন তখনও পরিকল্পনা এটা ছিল যে শহীদ মিনারে উনি যাবেন, উনি জনগণের মধ্যে থেকে শপথ গ্রহণ করবেন। ওকে, আমি এটা বলতেছি। হুম, হুম, ফলে আপনি এটাকে কিভাবে সংবিধানের কাঠামোটা কেন লাগে, কেন আমরা সংবিধান বলছি যে 72 সংবিধান চাই না, হ্যাঁ, কেন আমরা অনেকগুলো সংবিধানকে নিয়ে কেন এত, মানে মানুষের ভিতরে এত 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 কথাবার্তা, হ্যাঁ, এটা তো শুরু হয়েছে, আমরা শুধু বলি নাই, এটা রাষ্ট্রীয় সংস্কার আন্দোলন আসাদ কাইম বাইরা হুম, থেকে শুরু করে বিএনপির লোকরাও বলছে, সব ধরনের রাজনীতিক যারা বিরোধী দল ছিলেন ওই সময় তারা বলছে, এখন হয়তো তারা বলে টুলে গেছেন আর কি। তো বিষয় হচ্ছে আপনার, তাহলে প্রশ্নটা কি, আপনি সংবিধান এক্সট্রা কনস্টিটিউশন বা কনস্টিটিউশনের বাইরে গিয়ে একটা সরকার গঠন করবেন, গঠন করে ওটাকে পরিচালনা করবেন। ওই ক্ষেত্রে 5 তারিখে যখন সারাদিন মিটিং হয় রাজনৈতিক দলগুলোর সাথে, স্টুডেন্টদেরকে বাদ দিয়ে, এবং রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা, আমি রাজনৈতিক দলগুলো বলতে শুধু বিএনপি বলতেছি না, জামাত ইসলামী, তো তারা মিলে যখন এই সভা মানে মিটিং মিটিং করেন, এবং ওই মিটিং এ ছাত্রদের প্রতিনিধি নামে কয়েকজনের 2-3 জনকে নিয়ে যাওয়া হয়, যারা আসলে ভুয়া, এবং ছাত্রদের, মানে ভুয়া বলতে কিছু নাই, মানে তারা আসলে ছাত্রদের ওই অর্থে যে এটা সংগঠন ছিল বা যে কাঠামো ছিল এই কাঠামোর ভিতরে না। তারা তাহলে কারা এটা কি বলা যাবে, মানে ওই ছাত্র প্রতিনিধিরা কারা, নাকি ওইটা, এটা আপনি বলতে চান না? না এটা আপনি চাইলে দেখতে পারেন, ওকে, ওকে, অনলাইনে ঠিক এটা আছে, আছে, ঠিক দুইজন আছে। দুইজন গেছে, এটা ওই দিনের নোটেও আছে, বঙ্গভবন থেকে যে প্রেস রিলিজ পাঠানো হয়েছে ওখানেও আছে। তাহলে কি সো একটু ইউ ক্যান বলবেন, সি দ্যাট। বলবেন আমাদের দর্শকদের একটু? না, আমার তো নাম মনে নাই রে ভাই, আচ্ছা, ঠিক, আমি ও তো আচ্ছা, ওদের নাম মনে নাই, মনে ও রাখতে আচ্ছা, হয়তো ঠিক আছে, পারবো না। ঠিক আছে, ওকে, হ্যাঁ, ওকে, ওকে, নাম মনে রাখতে পারবো না, কিন্তু আমি আপনাকে রেফারেন্সটা দিয়ে দিলাম বঙ্গভবনের ওই দিনের প্রেস রিলিজটা, ওকে, ওকে, প্রেসিডেন্ট অফিস ওকে, থেকে যেটা যেটা বের হয়েছে। তাহলে বিষয় হচ্ছে এই সব প্রক্রিয়া কিন্তু চলমান ছিল। এখন ছাত্ররা কতটুকু বিপ্লবী হইতে পারে, আজকে তো মানুষের মধ্যে এই প্রশ্ন রিয়েল কারণেই আছে, মানুষের হতাশা, এক ধরনের আশাভঙ্গের কারণেই আছে যে আসলে বিপ্লবী সরকার সম্ভব ছিল। আমরা তো বলি নাই যে বিপ্লবী সরকার সম্ভব না, আবার বলি নাই যে বিপ্লবী সরকার করাটাই আমাদের আমাদের মানে আমরা করতে পারতাম কিন্তু করি নাই, এটাও কিন্তু বাস্তবতাকে পুরোপুরি ব্যাখ্যা করে না। কেন বলি, এটা এতটা জটিল একটা পর্ব, এই 5 আগস্ট থেকে 8 আগস্ট পর্যন্ত, এটা যে যতভাবে বলুক, আমি মনে করি যে প্রত্যেকটাই কোনো না কোনো সত্যকে ধারণ করবে, অনেকগুলো সত্য মিলে এটা নিয়ে একদিন কথা হবে। আজকে হয়তো আমি ডেফিনেটলি, বলতেছি, আরেকজন ডেফিনেটলি। বলবে, তখন হচ্ছে এটা একটা একটা পুরা সত্যটা, চিত্রটা আপনি পাবেন। কিন্তু আমাদের স্টুডেন্টদের জায়গা থেকে যদি আপনি শুনতে চান, আমরা আসলেই চাইছি একটা পরিবর্তন সরকার, এই সংবিধানের কাঠামোর ভিতরে যাতে আমরা না ঢুকি, সেটা আমরা চাইছি। ওকে, হ্যাঁ, তারপরে, আমরা তারপরে, স্টুডেন্টরা চাইছি। তারপরে এটা একটু বলার চেষ্টা। তারপরে জি, তারপরে হচ্ছে যে আপনাকে বলি, বাংলাদেশের অবস্থা 5 আগস্ট থেকে 8 আগস্ট আপনি যদি ওই সময় দেশে থাকতেন দেখতেন, তখন প্রশ্নটা হয়ে গেছে, দ্যাট কোট আনকোট স্টেবিলিটি অ্যান্ড পিস। আপনি হিন্দুদের উপর হামলা, আপনি এর পরবর্তীতে আপনি 8 আগস্টের পরেও যদি দেখেন, একটা দীর্ঘ সময় পর্যন্ত একটা একটা অস্থিরতা, এই অস্থিরতা কিন্তু যে কোনো গণ অভ্যুত্থান বিপ্লবের পরে এই অস্থিরতাটা হয়, এই অস্থিরতাটাকে আপনি মানে কনসলিডেট করার জন্য সাংগঠনিক ফোর্স আপনার ছিল, আমাদের ছিল না। আমাদের পুরা বাংলাদেশে যে বিপ্লবী ফোর্স থাকা দরকার, যাদেরকে দিয়ে আপনি কনসলিডেট করবেন পাওয়ার, এবং পাওয়ার কনসলিডেট করে একটা সরকারকে আপনি নিয়ে আসবেন, যে সরকার খুব দ্রুততার সময়ে কিছু সংস্কার, কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পরিবর্তন করে নির্বাচন দিবে। সেই প্রাতিষ্ঠানিক সাংগঠনিক কাঠামো আমাদের ছিল না। যারা হাসিনাকে পতন করতে চাইছে, কিন্তু তাদেরকে দিয়ে আপনি এই পুরা ঘটনাটা, একটা বিপ্লবী সরকার গঠন করে এটাকে সাস্টেইন করাবেন, সেটা তো আমরা পরেও পারি। যদি প্রফেসর ইউনূসের গভর্নমেন্টের, আমাদের গভর্নমেন্টের যদি আপনি ব্যর্থতার যদি একটা কারণ যদি কেউ শুনতে চায়, আমি বলবো এটা হচ্ছে পলিটিক্যাল কমিউনিকেশন ডিসঅর্ডার। যে আমরা আমরা কমিউনিকেশন করতেছি কার সাথে,
আমরা 8 আগস্ট, যদি 8 আগস্টের পরে আমরা গভর্নমেন্টে, আমি তো গভর্নমেন্টে ঢুকছি 28 আগস্টে, আমি স্যারের সাথে হুম। আমি ছিলাম হচ্ছে অ্যাজ এ স্পেশাল অ্যাসিস্ট্যান্ট, আই হ্যাড টু ডিল উইথ মেনি পলিটিক্যাল, হুম। হ্যাঁ, পলিটিক্যাল ইস্যুস। তখন আমরা কিন্তু কল দিতাম বিএনপি নেতাকে। আমাদের তো কোনো নেতা নেই রে ভাই, আমাদের তো আছে সাধারণ জনগণ। সাধারণ জনগণ তো বিএনপিও করছে, জামাতও করছে, কেউ আওয়ামী লীগ ফ্যামিলিরও ছিল, কেউ হচ্ছে বিভিন্ন ধরনের মানুষ। সেটা এক 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 শিলা মানুষ না, মনোলিথিক না তারা, একটা চিন্তা না, একটা কাঠামোবদ্ধ কিছু না। তারা তো 10 ধরনের। যখন শ্রমিক অঞ্চলে অনেকগুলো ভায়োলেন্স এবং আপনার অস্থিরতা তৈরি হয়েছে, এবং সরকারকে তো এগুলো মানে মোকাবেলা করতে হবে, কারণ আমাদের শ্রমিকদেরকে টিকাইতে হবে, শ্রমিক প্রতিষ্ঠানগুলো টিকাইতে হবে, গার্মেন্টস এটাকে ঠিক করতে হবে, যেটা জনাব একটা আলম, আমার কাছে মনে হয় যে মানে আপনাকে আমি আলাদা দেখি অন্য সবার থেকে, কিন্তু এই যে সবাই বা ক্ষমতার কাঠামো থেকে এইটাকে একটা প্যাট্রন যদি আমি নাও বলি, আমি বলবো যে এইটাকে একটা ধামা চাপা দেওয়ার চেষ্টা, এইটা কেন? কারণটা কি? মানে এইটা প্রোটেক্ট না কইরা তাদেরকে ভালো বলার চেষ্টাটা কারণটা কি? মুক্তিযুদ্ধের সাথে না, এইটা কি? আমি মনে করি না এরকম এরকম ভাবে হয়েছে। আর আমি ভালো, অন্যরা খারাপ, এরকম না। না, আমি ঘটনা হচ্ছে ভালো আমি বলতেছি যদি না, মানে ভালো আপনি আপনি অত বলেন আ- নাই আর কি আ- যে ওটাও আমি ভাঙা আ- উচিত। আ- কারণ শেখ না না, হাসিনা আমি কেন যেমন শফিক আমি ভাইয়ের ভাঙার বক্তব্য, পক্ষে। আমি বলি সরকারের বক্তব্য কিরকম। শফিক ভাইয়ের বক্তব্য হচ্ছে আচ্ছা ওই বিল্ডিং ভাঙা হইলো কেন, হাসিনা ওইখানে বক্তৃতা দিচ্ছে দেখে বিল্ডিং ভাঙা দিয়ে আসছে। মানে এটা কিন্তু শফিক ভাই জাস্টিফাই করছে। আচ্ছা, ওনার ওনার পয়েন্ট অফ, কারণ শেখ না না, হাসিনা আমি কেন যেমন শফিক আমি ভাইয়ের ভাঙার বক্তব্য, পক্ষে আমি না। বলি সরকারের বক্তব্য কিরকম। শফিক ভাইয়ের বক্তব্য হচ্ছে আচ্ছা ওই বিল্ডিং ভাঙা হইলো কেন। খারাপ এরকম না। না, ঘটনা আমি হচ্ছে ভালো আমি বলতেছি যদি না, মানে ভালো আপনি আপনি অত বলেন আ- নাই আর কি আ- যে ওটাও আমি ভাঙা আ- উচিত। আ- কারণ শেখ না না, হাসিনা আমি কেন যেমন শফিক আমি ভাইয়ের ভাঙার বক্তব্য, পক্ষে আমি না। বলি সরকারের বক্তব্য কিরকম। শফিক ভাইয়ের বক্তব্য হচ্ছে আচ্ছা ওই বিল্ডিং ভাঙা হইলো কেন, হাসিনা ওইখানে বক্তৃতা দিচ্ছে দেখে বিল্ডিং ভাঙা দিয়ে আসছে। মানে এটা কিন্তু শফিক ভাই জাস্টিফাই করছে। ভাই আপনি আপনি যখন ভাঙতেছেন তখন যে আপনি 7 জন বীরশ্রেষ্ঠর মূর্তি ভাঙছেন। অবশ্যই ভাঙবো না, না না, অবশ্যই 7 জন ভাঙবো না। বীরশ্রেষ্ঠের মূর্তি আপনি ভাঙছেন, আপনার যদি বাংলাদেশের উপর আক্রোশ না থাকে, আপনার যদি না না না, মুক্তিযুদ্ধের উপর আক্রোশ না আমি থাকে, ইউ ক্যান নট ডু ইট। সেটার থেকে একটু আগাইতেছিলাম, 7 বীরশ্রেষ্ঠর ইয়াটাকে ও ক্ষোভের জন্য হ্যাঁ, ভাঙছে। সেটা আমি 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 মানে আমি শেখ মনে হাসিনার করি সাথে যে 7 এটা বীরশ্রেষ্ঠর কি? আমি নো তো নো মানলাম নো, এটা আপনি এটা আপনি পাবলিক করতে ক্ষোভ। পারেন না। আমি না, এটা পাবলিক ক্ষোভ না, এটা যারা ভাঙছে তাদের অন্য অভিসন্ধি আছে। আমি সেইটাই তো ইভেন যারা বলতে মুজিবনগর, চাইতেছিলাম, আমি তো হ্যাঁ, সেটাই বলতে চাইতেছিলাম। মুজিবনগরে যারা মূর্তি ভাঙছে ওদের ভিন্ন অভিসন্ধি আছে। যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশের এই যে আপনার মানে জগন্নাথ হলের পিছনে এখানে যে মন্দির মূর্তি ভাস্কর্য ভাঙছে ওদের ভিন্ন অভিসন্ধি আছে। দে আর নট আওয়ার পার্ট। আমি যদি সঠিক হই, তাহলে আমার সাথে সাথে বাংলাদেশে মিলিয়নস অফ পিপল এই আইডিয়া ধারণ করে, খালেদ ভাই। হুম। জুলাইয়ের পক্ষের হাজার লাখ লাখ লোক এই আইডিয়া ধারণ করে যে এই ভাঙাগুলো উচিত হয় নাই। আপনি শেখ হাসিনার প্রতি ক্ষোভ আছে, শেখ মুজিবের প্রতি ক্ষোভ আছে, কারণ শেখ হাসিনা শেখ মুজিবকে এই টেনে নামাইছে এখানে। ইট ইজ শেখ হাসিনাস ফল্ট। না না, সেইটা তো হ্যাঁ সেইটা তো আমি হ্যাঁ, আলাদা করে 14 রাখলাম। আমি তো হ্যাঁ দেখতেছি যে আপনি হ্যাঁ, যখন 7 জন বীরশ্রেষ্ঠর এটার মধ্যে আপনি মুক্তিযুদ্ধের মুরালে আঘাত করতেছেন, আপনি মুজিবনগর না, দিবস এটা আপনি করতে পারেন এটা না, করতেছেন। এটা আপনি করতে পারেন না, এইটা তো এটা আপনি করতে এইটা পারেন তো না, আপনি ক্ষোভটাই আপনি করেন করতে না, এটা পারেন তো না এটা। পিপল করে নাই, পাবলিক করে না, এটা তো কোনো না কোনো একটা রাজনৈতিক ইন্ধনে এটা করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো এটা অস্বীকার অ্যাবসলিউটলি। করতেছি না, এবং আমি এটাকেই আমি বিরোধ করতেছি যে এটা জুলাইকে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দাঁড়া করানোর একটা প্রক্রিয়ার ভিতর দিয়ে অনেকে এটা করছে, যে অভিসন্ধি যাদের ছিল তারা আমরা না। আপনি মুক্তিযুদ্ধের পরে যারা চোর চাচড়িগিরি করছে, যাদের কারণে শেখ মুজিবুর রহমান বলছে আমার কম্বলটা কই, তারা কি মুক্তিযোদ্ধা ছিল না? আপনাকে আমি বলি, একবার খুব ক্লিয়ার কাট কথা শুনেন। 71 থেকে 80 দশক পর্যন্ত কোনো মুক্তিযোদ্ধাকে যে রাজাকাররা হত্যা করে নাই। হুম। মুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধাদেরকে মারছে। হুম। তো আপনি কারে দোষ দিবেন? ফলে আপনাকে, কিন্তু এই জন্য কি আপনি মুক্তিযোদ্ধাদেরকে বলেন মুক্তিযুদ্ধ খারাপ? হুম। বলেন না তো। কারণ মুক্তিযুদ্ধ যখন ইভেন্টটা শেষ হয়ে গেছে 16 ডিসেম্বর, এরপরে যে ম্যাস কিলিং, বিহারীদের উপর কিলিং, তারপর আপনার হচ্ছে যে নিজেদের মধ্যে অন্তর্কোন্দলে কিলিং, জাসদের উপর আমি কিলিং, আমি আমি দুইটা এই আমি আমি হচ্ছে যে আপনি যেহেতু বারবার এই প্রসঙ্গটা আনতেছেন, আমি দুইটা জায়গা থেকে এটা দেখি। 1971 সালের পর থেকে যদি বিহারীদের উপরে, জাসদ ইত্যাদির উপরে, এটার সাথে কিন্তু একটা প্রপার্টির একটা সরাসরি রিলেশন ছিল। কারণ বিহারীদের ক্ষেত্রে তো আপনি এটা এখন গেলেই দেখতে পারবেন, মিরপুর 11 নম্বরে যান, মোহাম্মদপুরে যান, আমি তো এটা সরাসরি দেখতে পারবেন, নিশ্চয়ই এটা প্রপার্টির। কিন্তু যখন আমি ইডিয়ালিস্টিক জায়গা থেকে আসতেছি, আমি ওইটাও মাইনা নিলাম যে শেখ হাসিনা এমন এক জায়গায় বাংলাদেশের মানুষকে নিয়ে আসছে যেখানে তার বাবাকে নিয়েও এরকম অশ্রদ্ধা অসম্মান দেখাইতে পাবলিক গেছে। কিন্তু আমি যেটা বলতেছি যে
ইডিওলজির জায়গা থেকে এই জিনিসটা কেমনে জনপ্রিয় হয় যে আমরা 71 সালে আমরা ভুলভাবে দেশ স্বাধীন করছি, 71 সালে এত লোক মারা যায় না, নো নো 71 নো সালে নো নো এই জায়গাটাতে মানুষ এগুলো কেমনে এগুলো সমর্থন করছে? এটা কি আপনারা এটার মধ্যে এগুলো আমরা stake বলি ছিল? নাই, এগুলো আমরা বলি নাই, নেভার। আচ্ছা, এগুলো যাদের বলা তারা বলছে, যাদের এটা দিয়ে রাজনৈতিক ফায়দা হাসিল করা ছিল তারা বলছে। হুম, আপনি 71 ভারতের কাছে বিক্রি করে দিয়েছে যারা, একটা অংশ ছিল, একটা অংশ বলছে এটা দ্বিজাতি তত্ত্বের অবসান হয়েছে, এটাও ছিল। 71 হাজার রকম, 71 ওকে। আপনার কাছে একরকম, না 71 না, 71 ডেফিনেটলি প্রত্যেকের কাছে ডেফিনেটলি হ্যাঁ ডেফিনেটলি ফলে 71 হাজার আপনার রকম, হ্যাঁ, ডেফিনেটলি। এবং 47 হাজার রকম। পাকিস্তান আন্দোলন, আবুল হাশিমের পাকিস্তান আন্দোলন হচ্ছে বেসিক্যালি গ্রেটার বেঙ্গল করার আন্দোলন, মাওলানা ভাসানীর আন্দোলন, শেখ মুজিবুর রহমান, আমি শেখ মুজিবুর রহমানের একটা লেখা ওই সময় চাপানো হয়েছে 47 সালের, এটা আমি আমার রিসার্চের কাজে এটা ইউজ রাইট। করছি। আর হ্যাঁ, 47-এ শেখ মুজিবুর রহমান আমি নিজে আমি বক্তৃতা দিয়ে বলতেছে আমরা অখণ্ড বাংলা চাই। হুম, এখন ওই রাজনীতি যারা করছে, আর শাহজিজুর রহমান তখন বিরোধিতা করছে, হুম, সেই শাহজিজুর রহমান আবার পাকিস্তানের পক্ষে 71 সালে, আর শেখ মুজিবুর রহমান 71-এর নেতা। হুম, হুম। ফলে এগুলো প্রত্যেকটা রাজনৈতিক ঘটনারই অনেকগুলো চরিত্র দাঁড়ায়, আমার এবং কোনটা সহি চরিত্র কোনটা বেসহি চরিত্র সেটা তো আসলে ইতিহাস নির্ধারণ করবে। আসলে 71 সালে যে বাংলাদেশটা স্বাধীন হয়েছে এইটার বাস্তবতাটা ঠিক অনুধাবন করে নাই, সেই জন্য এটাকে মুক্তিযুদ্ধ না বলে এটাকে গন্ডগোল বলে। অনেক মানুষই রাজনৈতিকভাবে এটার পক্ষে ছিল না, অনেক মানুষ এটা আসলে বুঝতেই পারে নাই, এবং সেটা ভারতের ষড়যন্ত্রে এবং চক্রান্তে পাকিস্তান থেকে তার আলাদা হইতে হয়েছে। আপনার কাছে কি মনে হয় বাংলাদেশের বেশিরভাগ মানুষ কি এখন অবশ্য এই এটা উদাহরণটা, মনে করে না, হ্যাঁ, এটা এটা মনে মনে করে করে না, এটা মনে করে না, এটা আমি মনে মনে করে করি। না। এগুলো এগুলো একটা নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর হুম, প্রচারণার অংশ, যে তারা এইভাবে বাংলাদেশটাকে ডেফিক্ট করতে চায়। ওকে, বাংলাদেশের প্রত্যেকটা ইভেন্টকে আপনার ওই স্পেসিফিক চরিত্রের জায়গা থেকে ব্যাখ্যা করতে হবে। ওকে, ওইটা যদি আপনি না করতে পারেন তাহলে যেটা হবে যে আপনি নেগেশনের ভিতর দিয়ে আপনি যাবেন, আপনার কোনো জাতীয় চরিত্র দাঁড়াবে না। এই জন্য আমাদের এত খারাপ অবস্থা এই দেশ হিসেবে। ওকে। অনেকে বলে টাকা পয়সার কারণে, কিন্তু আপনার ন্যাশনাল কোনো ক্যারেক্টার নাই রে ভাই। না, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। আর আমি দুইটা আপনাদের আপনি যে সরকারে ছিলেন সে সরকারে ছিল, তারা এটা 9 তারিখে করছে। এই ব্যাপারে অল্টারনেটিভসের বা যেন মাহফুজ আলমের কোনো আলাদা অবস্থান আছে কিনা, যে চুক্তিটা কেমন হয়েছে, ভালো খারাপ, আগে পরে? আমাদের এখানে খুবই ক্লিয়ার কথা, আপনি হচ্ছে ইমিডিয়েট রেজাল্টের জন্য যদি আপনি এটা করেন তাহলে আপনি এটা করছেন, কিন্তু আমি মনে করি যে এটা লং টার্মে এটা বাংলাদেশের স্বার্থের জায়গা থেকে অনেক ক্ষেত্রে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করবে। বিশেষ করে আমরা যে কথাগুলো বলতেছি, আমাদের নিজস্ব জ্বালানি, আমাদের নিজস্ব ফসলের প্রশ্ন, আমাদের নিজস্ব যে শিল্পের প্রশ্ন, এগুলোতে আমাদেরকে বাধাগ্রস্ত করবে। এবং সরকারকে এটা যত দ্রুত পারা যায় রিভিজিট করা উচিত, বসা উচিত আবার এই নেগোসিয়েশনে, এন্ড দে শুড থিঙ্ক অ্যাবাউট দেয়ার স্লোগান যে বাংলাদেশ ফার্স্ট। তারপরে তারা যা ইচ্ছা ট্রিটি করুক, কোনো অসুবিধা নেই, যে কোনো দেশের সাথে ট্রিটি হইতে পারে। আপনি চুক্তিটা দেখছেন কিনা, এটা কি বাংলাদেশের পক্ষে গেছে বা? আমি আমি চুক্তিটা দেখি না, কারণ আমাদের সময় ক্যাবিনেটে তো তোলা হয়নি, আমি জানিও না এটা ওই সময়। আমরা জানতাম যে এটা একটা ট্রেড নেগোসিয়েশন, খলিল ভাই এবং ওই সময় যিনি ছিলেন বশির ভাই, ওনারা করতেছেন। তো ওনারা করছেন, ওনারা যাওয়া আসা করতেছেন নিয়মিত, এটা আমি জানি। ওই সময় আমি ওয়াশিংটনে নিজে গেছি, যখন নিউ ইয়র্কে, নিউ ইয়র্কে ছিলাম ওই যে আগস্ট মাসে বোধহয় আমার প্রোগ্রামে। তো তখনও আমি জানতাম যে এই কাজটা চলমান আছে, আমাদেরকে এম্বাসির লোকরা বলছে। তো এইটা চলমান আছে এটা আমরা জানি, কিন্তু এটা ডিটেলস আমি নিজে পড়ি নাই। আমার যেটা যতটুকু পত্রিকাতে কলাম এখানে সেখানে লেখা হয়েছে, এই জন্য আমি বলছি আমাদের কিছু স্বার্থগত জায়গাতে ইমব্যালেন্সড একটা জায়গাতে চলে গেছে। এটাকে আপনি সরকার যদি বাংলাদেশ ফার্স্ট নীতি অবলম্বন করে, সরকারকে এটা রিকনসিডার করা উচিত। খলিলুর রহমান সাহেব যিনি ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নিরাপত্তা উপদেষ্টা, তিনি যে জনাব তারেক রহমানের পররাষ্ট্রমন্ত্রী হলেন, অনেকে যে বলেন যে এটা আসলে ইন্ডিয়া এবং আমেরিকার কার্ড বা আমেরিকার চাপে পড়ে এই সরকারকে এটা করতে হয়েছে। আপনার কাছেও কি তাই মনে হয়, নাকি এটা একটা ধরেন খলিল সাহেব এত যোগ্য লোক যে তাকে নিতেই চাইছে বিএনপি, সেই জন্য তাকে নিছে? আপনার কাছে কোনটা মনে হয়? এটা এটা বিএনপি ভালো বলতে পারবে ভাই, আপনার বিএনপি কাছে তো কি আমি মনে করি না। হয়, মানে আপনার কাছে কি আমার মনে হয় যে মানে আমার একজন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এত গুরুত্বপূর্ণ যে তাকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বিএনপির মতো একটা পুরনো দলে নিতে হবে, মানে এটা আপনার কাছে কি মনে হয়? বিএনপি টেকনোক্রেট নিতে অভ্যস্ত, টেকনোক্রেট বিএনপি সেই অনেক আগে থেকেই নেয়। নেয়, তো এটা কিন্তু আসলে হ্যাঁ, টেকনোক্রেট মানে হচ্ছে, সেটা টেকনোক্রেটদের মধ্যে তো বিএনপি মানে ধানের শীষ মার্কা টেকনোক্রেটও অনেক আছে, মানে এই
ডক্টর মোহাম্মদ ইউনূস মার্কা এখন টেকনোক্রেট কেন হতে এখন হলো? না না, আপনি কোনটা ধানেশিস কোনটা ডক্টর মোহাম্মদ ইউনূস এটা তো আপনি কিভাবে জানেন? আমি জানি না, আমি আচ্ছা জানতে পারিনি। আচ্ছা, না এইটাও এটা একটা কি ভালো কথা ধানেশিস? এটাও একটা ভালো কথা বলছেন, কারণ আমাদের এই অনুষ্ঠানের প্রেক্ষিতে আমি এই উপসংহারে আসছিলাম যে ডক্টর খলিলুর রহমান আগে থেকেই বিএনপির লোক, বিএনপি বরং আপনাদের মধ্যে ওনাকে প্ল্যান করছিল, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু কিছুই বোঝেন না উনি এটা বুঝতে পারেন নাই, শুনেন, এটাও হইতে এটা পারে। এটা 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 একটা মজার যে আমরা ধরেন এই যে এতগুলো স্পেকুলেশন করতেছি, হুম কিন্তু এখানে স্পেকুলেশনের চেয়ে আসলে আমাদের এটাই পলিটিক্স স্পেকুলেশন এবং হচ্ছে ব্লেমিং গেমিং সবকিছু, কিন্তু আমার যেটা মনে হয় যে আসলে বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রণালয় এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট একটা জায়গায় চলে গেছে, এবং জিও পলিটিক্যাল যে টেনশন আমরা পড়ে আসতেছে আমাদের গাড়ির উপরে, হ্যাঁ, এটা এই ক্ষেত্রে আমার মনে হয় যে বিএনপি যদি যেটা ভালো মনে হয় তারা করছে, এবং বিএনপি এটা ভালো বুঝতে পারবে কাকে দিয়ে তারা এই টেনশনটাকে মিটিগেট করতে পারবে এবং ম্যানেজ করতে পারবে, পরে কিভাবে কি হইলো, কে কার হয়ে খেললো। কারণ হচ্ছে খেলাটা তো আসলে আপনি বুঝতেও পারবেন না, যদি খেলোয়াড়ের খেলা এই হয় তাহলে আপনি বুঝতে পারবেন কিভাবে, আর যদি খেলা আপনিই বুঝে যান তাহলে খেলোয়াড় খেলোয়াড় হইলো কিভাবে। না সেটা ঠিক আছে, কিন্তু ধরেন আবার একটা পুরনো কথা কইতে হয় যে ইলেকশনটা একটা গেল, সেইটারে আপনি একটা ভাগ বাটোয়ারার ইলেকশন আপনি বলছেন। বাইরে এটা তো কইয়া দিছি কথা, আগে তো একবার কইছি। আবারও বলেন, আর আবারও একটু বলেন, অল্প একটু বলেন, আপনি একটু বলেন যে এখন এই বাটোয়ারা থেকে, মানে আমার প্রশ্নটা ওই বাটোয়ারা পর্যন্ত না, মানে যে জুলাই স্পিরিট ছিনতাই হয়ে গেছে বলে মানে বা অনেকে বলে থাকেন, আমি আপনার কথা যদি নাও বলি, ক্ষমতার মূল নিয়ন্ত্রক যুক্তরাষ্ট্র, এটা যদি আমরা নাও বলি, এই জায়গা থেকে কি আসলে আর ফিরে আসা সম্ভব? মানে মানুষ তো ওইটাই চাইতেছে মনে হয়, তাই না? এগুলো আসলে কোনোটাই স্থির কিছু না। হুম হুম হ্যাঁ, আমরা একসময় ভারত, একসময় ইন্ডিয়া, একসময় আমি চিন্তা করি কবে ঢাকা উইল, আমরা একটা স্লোগান আছে আমি নিজের লেখায় লিখছি, ঢাকা উইল বি দ্য সেন্টার। আমি আচ্ছা ওইটার অপেক্ষায় আছি। এর আগ পর্যন্ত কে কি করলো এটা আমরা দেখার দরকার নেই। আমাদের টার্গেট কি, আমরা যদি আমাদের ইয়াং জেনারেশন বলি, এবং আমি মনে করি এনসিপি করুক যেই দলে করুক না কেন, আমাদের জেনারেশন এই ক্ষেত্রে একমত যে ঢাকাকে সেন্টার বানাইতে হবে, সেন্টার অফ গ্র্যাভিটি বানাইতে হবে এই অঞ্চলে। ওকে বরং হ্যাঁ, একটা তো কাঠামো ছিল যেটা তৌহিদ ভাই, তারপর হচ্ছে যে তৌহিদ হোসেন যিনি আছেন, তারপর হচ্ছে যে আমাদের আহ, আহ, আরো কয়েকজন উপদেষ্টা বলছেন, এবং এটা রিয়েলিটি, এবং ওইটাতে স্টুডেন্টরা ছিল না। আমি তো বলি না শুধু আমি হুম ছিলাম না, হুম স্টুডেন্টরাই ছিল না, এবং এটা আমি ডিডব্লিউ তে বলছি ফ্রম ভেরি ফার্স্ট মান্থ, হুম স্টুডেন্ট ওয়ার জাস্ট আউট, যে হুম। আমরা হচ্ছে যে এই মুরব্বীরা বসে ডিসিশন হবে, এবং মুরব্বীরা বসে হ্যাঁ, কিন্তু মুরব্বীরা ডক্টর বসে। কিন্তু ডক্টর ইউনূস যে বলতেছেন যে স্টুডেন্টরাই আমাকে নিয়োগ দিয়েছে, স্টুডেন্টদের জন্য, হ্যাঁ, তাহলে নিয়োগ তো আমরা দিছি, এটা তো অসত্য না। হ্যাঁ এটা তো অসত্য না, হুম কিন্তু উনি কাদের সাথে বসবেন এটা তো তার পছন্দ। আপনি ধরেন না, নিয়োগ আপনাকে দেওয়া যেতে পারে, হুম কিন্তু এরপরে নিয়োজিত হওয়ার পর আপনি কি করবেন সেটা তো ব্যক্তির ইচ্ছা, এবং নিয়োজিত হওয়ার পর যদি আপনি তাকে কন্ট্রোল করতে চান তাহলে তো ওই ব্যক্তিকে আপনার এত বড় দায়িত্ব নিয়োগ দেওয়ার দরকার ছিল না। হুম। তো আমরা তো তাকে কন্ট্রোল করার জন্য ওখানে বসি না। আমরা যেটা কিন্তু উনি করছি, আমরা আপনাদেরকে যে বাদ দিল কেন? উনি আমাদেরকে বললাম তো এটা মুরব্বীদের বৈঠক, আমি এভাবে বললাম গ্রামের না, ভাষায়, মুরব্বি যেটা তো মানে এটা তো শাস্ত্রে, মানে 25 বছর বাইরে বয়সের আমার পরে তো পিতা পুত্র, যাই হোক আপনি আমি আপনাদের, মুরব্বীদের বৈঠক বললাম, এটা হ্যাঁ আপনি বুঝে নেন, এবং সাধারণ জনগণ বুঝে নেন এটা কি তো সব বলছে। সাধারণ জনগণে অনেক বেশি বুঝছে, কিন্তু ঘটনা হইতেছে যে আপনারা মানে আপনাদের কাঁধে বন্দুক রাইখা মুরব্বীরা বৈঠক করবে, এটা কেমন কথা? আপনাদের থেকে নিযুক্ত হইয়া মুরব্বীরা বৈঠক করবে, এটা কেমন কথা? মুরব্বীরা তো ছিলই, তাহলে মুরব্বীদের ভাগাইছেন কেন? শেখ হাসিনাও তো মুরব্বী ছিল, শেখ হাসিনার ভাই ইয়ার মধ্যে কি মুরব্বী কম ছিল নাকি? তো মুরব্বীই সব। তো মুরব্বী যদি হয় তাহলে তো মানে বাংলাদেশে নিয়ম করে দেখ যে 80 বছর বয়স হইতে হবে, এই হইতে হইলে তাহলে তো ভালো 75 কমপক্ষে হয়। এবার না, আমি এখন আমি আমি পরেরটায় এখন আসি। আপনি তো মাঝখানে বলছিলেন তিনজন ঢুকছি কেন, তাহলে বুঝেন হ্যাঁ, তিনজন ঢুকেও মুরব্বীদের সাথে আমরা পারি নাই। আমি তিনজন ঢুকছি কেন হচ্ছে প্রশ্ন করছি, যাই আপনি হোক, এইটা মনে রাখছেন? আপনি আজকে এইটা মনে এতটুকু, রাখেন নাই যে আমি প্রশ্ন করছি আপনারা সাংবিধানিক কাঠামোর মধ্যে কেন ঢুকলেন? ওইটার সাংবিধানিক প্রশ্ন কাঠামোর উত্তর মধ্যে দিছি না আমি। ঢুকলে, আমি সাংবিধানিক কাঠামোর আমি মধ্যে না মনে ঢুকলে আপনি তো প্রধানমন্ত্রী হইতেন, প্রধান উপদেষ্টা হইতেন। না না, আমার দরকার নেই প্রধান না আপনি উপদেষ্টা, না আমরা হইতেন, ওই নাহিদ হইতো, নাহিদ না হইতো, হ্যাঁ আসিফ হইতে, হইতো, মানে যে হইতো। আমরা যে যে কেউ হইতে পারতো, হ্যাঁ, তো এটা সেটাও সাধারণ তো সেটাও জনগণের তো উপর সেটাও থাকে। সেটাও তো আচ্ছা, যাই হোক, আমি যেটা জানতে চাইছি, আপনারা যারা অন্তর্বর্তীকালের সাবেক উপদেষ্টা ছিলেন তাদের সাথে কি আবার একটা দেখা সাক্ষাৎ হয়? মানে সাবেক উপদেষ্টাদের একটা ক্লাব কি আছে এই মিষ্টি টিষ্টি খাওয়ার জন্য,
এই খাওয়ার জন্য। আমি একবার খালি দেখছিলাম উপদেষ্টা পদ থেকে যাওয়ার পরে জনাব ফাজিল কবির খানের বাসায় মনে হয় একটা গ্রিল পার্টি। ওই মিটিং এ কোনো স্টুডেন্টকে দেখছেন? না দেখি নাই, আপনারা বাদ পড়ছেন ওইটা তো, মানে রিটায়ার্ড হয়ে বাদ। তাহলে মানে ও এটা তো মুরব্বীদের, আপনি আগেই বলে দিয়েছেন এটা তো মুরব্বীদের, রাইট? আর আমি আপনাদের দেখি যেটা, সেটা হচ্ছে যে আপনি কোনো কিছু একটা লিখলে সেইটার বা ফেসবুকে লিখলে আপনাকে তো বিভিন্ন ধরনের প্রতিক্রিয়ার সম্মুখীন হতে হয়। আমার ধারণা ঘরে বাইরে ক্রিয়া প্রতিক্রিয়ার চাপে আপনি অনেক সময় সেটাকে সামনে আনেন, পিছিয়ে আনেন, এডিট করেন, কখনো বাদও দেন। কিন্তু আমি যেটা খেয়াল করি, উপদেষ্টাদের মধ্যে কেউ না কেউ আপনার বক্তব্যের একটা জবাব দিতে চেষ্টা করেন। এইটা কি মানে এইটা কিরকম? আবার পাশাপাশি আমি এইটা খেয়াল করি, অন্তর্বর্তী সরকারের কোনো কাজকে সবচেয়ে বেশি ডিফেন্ড করতে চেষ্টা করে হচ্ছে এনসিপি। এইটার মধ্যে কি কোনো মানে কোরিলেশন আপনি দেখতে পান? মানে ধরেন আমি এখন একটা কথা বললাম, ডক্টর মোহাম্মদ ইউনূস হামের টিকা না কিনা বা পরিবর্তন করে ভালো কাজ করে নাই, দেখা গেল এনসিপির অনেকে আইসা আমার উপরে ঝাঁপায় পড়ছে যে আমি কিছু জানি না, বা সালমান এফ রহমানের এখানে চাকরি করতো, এরকম কিছু একটা করে দিল। এটা হচ্ছে যে বিএনপি সরকারের 4 মাসের মতো হইল, মার্চ এপ্রিল মে জুন, হ্যাঁ 4 মাসের মতো হইল। বিএনপি সরকারকে কেমন দেখতেছেন শেষ? বিএনপি সরকার হচ্ছে যে আসলে প্রাতিষ্ঠানিক সংস্কারের ক্ষেত্রে আমার মনে হয় যে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, কিন্তু এছাড়া তারা অনেকগুলো ভালো উদ্যোগ নিচ্ছে। হ্যাঁ, মন কাড়া, নজর কাড়া, তারপর হচ্ছে ধরেন আপনার ডেভেলপমেন্ট উদ্যোগ নিচ্ছে। কিন্তু বিএনপি সরকার একটা অভ্যুত্থানের পরে সরকার হিসাবে এবং 17 বছর নিপীড়িতদের দলের সরকার হিসেবে আমার মনে হয় যে তাদের শুধুমাত্র ডেভেলপমেন্ট পলিটিক্সটা দরকার, মানে তাদের কাছ থেকে মানুষ চায় না। তাদের কাছ থেকে মানুষ রিকনস্ট্রাকশন, তারা যদি বলে রিকনস্ট্রাকশন করবে, সংস্কার খারাপ শব্দ, এটা প্রফেসর ইউনূসের শব্দ, এনসিপি শব্দ, তো তারা রিকনস্ট্রাক্টই করুক না। তারা এই যে কথাগুলো বললো যে অধ্যাদেশগুলো বাতিল করছে, এগুলো তারা আবার তুলবে, কবে তুলবে এটা তারা আমাদেরকে জানাক। যে পুলিশ কমিশন, বিচার, সুপ্রিম কোর্টের এগুলো, সুপ্রিম কোর্টের সেক্রেটারিয়েট, তারপর গুম অধ্যাদেশ, এসব যে জিনিসগুলো যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো মানে অনেকে বলে এটা তো হচ্ছে ব্রেইন, বাকিটা হচ্ছে দেহ ছিল, ব্রেইন ছাড়া দেহ চলবে কিভাবে? বাকিটা আপনি রাখছেন, সমস্যা নেই, আপনারা এই গুডউইলটা প্রকাশ করছেন আপনারা। কিন্তু আমার মনে হয় যে বিএনপি ডেভেলপমেন্ট পলিটিক্সটা ভালো করতেছে, যেটা আসলে ডেভেলপমেন্ট পলিটিক্স ইজ আ কন্টিনিউশন অফ হচ্ছে পাকিস্তান পিরিয়ড। আইয়ুব খানও ডেভেলপমেন্ট পলিটিক্স করছে, আরো অনেকেই ডেভেলপমেন্ট পলিটিক্স করছে। ডেভেলপমেন্ট পলিটিক্স নট ব্যাড, আমি এটা বলতেছি না, কিন্তু ডেভেলপমেন্ট এর সাথে সাথে আপনারা এই জনগণ যা চাইছে, জনগণ চাইছে রিকনস্ট্রাকশন অফ দ্য স্টেট। বিএনপির এটা নিজেদের কথা, আমি কইতেছি না, তারা নিজেরাই কইছে। এটা বলেন তারা নিজেরা যে যে জিনিসটা বলছে, যে জিনিসটা তারা করার প্রতিশ্রুতি দিছে, মানুষকে উদ্বুদ্ধ করছে গত কয়েক বছর, সেই জিনিসটা তারা করতেছে না, এবং করার কোনো রোড ম্যাপ আমরা দেখতেছি না।